সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে থেমে নেই গুজব ষড়যন্ত্র, ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। ক্রান্তি লগ্নে দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করেছে সেনাবাহিনী, পদোন্নতি পর্ষদে প্রধান উপদেষ্টা। দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় 14,000 কোটি টাকার ক্ষতি, ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগ। শুল্কমুক্ত সুবিধা পেয়েও চীনে বাড়ছে না রপ্তানি, বাণিজ্য ঘাটতি কমাতে সরাসরি বিনিয়োগের তাগিদ। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: মন্দির মণ্ডপে প্রতিমা সাজানোর ব্যস্ততা, দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে থেমে নেই গুজব ও ষড়যন্ত্র। ভারতীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে গুজব। বাংলাদেশে দুর্গাপূজা ঘিরে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আরও বেড়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা করতে দেবে না ফতোয়া জারি হয়েছে, চাঁদা চাওয়া হচ্ছে, এ ধরনের ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার করছে ভারতীয় মাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতেই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, এর ফলে সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর আগে সকালে সেনা সদর দপ্তরে পৌঁছালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলী সম্পন্ন কর্মকর্তারা পদোন্নতির দাবিদার। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় 14,421 কোটি 46 লাখ টাকার ক্ষতি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এ তথ্য জানিয়েছে। বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি না থাকা এবং সমন্বয়হীনতার কারণেই আর্থিক এবং ত্রাণ সহায়তা সব জায়গায় পৌঁছেনি বলে মনে করে সিপিডি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির যে অবনতি হয় তার জন্য প্রস্তুত ছিল না ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের মানুষ। এর ফলে অন্য যে কোনো সময়ের তুলনায় বন্যায় ক্ষতি হয়েছে বেশি। ডুবে গেছে ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছসহ সম্পদ। বন্যা দুর্গত এলাকা ঘুরে তথ্যের ভিত্তিতে করা গবেষণার ফল প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে, এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। তবে সমন্বয়হীনতার কারণে আর্থিক এবং ত্রাণ সহায়তা সব জায়গায় পৌঁছেনি বলে মনে করে সিপিডি। 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের। নলেজ বেস একটা পরামর্শ কমিটি যদি থাকে, তাদের কাছ থেকে নিয়মিত তথ্য উপাত্ত সাজেশন নিয়ে আমরা যাতে এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 12 দিনের মাথায় বিশাল এই দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে। ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। আরও অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে, এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে।
এই বন্যায় কৃষি এবং বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একদমই আসলে অপ্রস্তুত ছিলেন এই পরিস্থিতিটা মোকাবেলার জন্য। এই দুই খাতে ক্ষতির পরিমাণ ৫,১৬৯ কোটি ৭১ লাখ টাকা। আপনার বিশ্বাসযোগ্যতার ব্যাপারটাও থাকে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে ভারী বৃষ্টি আর উজানের ঢলে বৃহত্তর ময়মনসিংহের ৩ জেলার বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ওঠায় দুর্ভোগে দুর্গত মানুষ। শেরপুরে ঢলের পানিতে ডুবে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় পানি উঠে গেছে রেল লাইনে। এদিকে পানি কমলেও লালমনিরহাটে তীব্র হয়েছে তিস্তার ভাঙন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পানি নিম্নাঞ্চলে নামতে শুরু করেছে, তবে শেরপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। তলিয়ে আছে নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি। শেরপুর ৩ আনি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক ও নালিতাবাড়ি ঢাকা সড়কের উপর পানি ওঠায় যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্গতদের উদ্ধার করে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধুবাউড়ার ৮০টি গ্রাম বন্যা কবলিত। পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। অসময়ে হঠাৎ বন্যায় বিপাকে মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ও প্রশাসন। জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজানের ঢলে পূর্বধলা নাটেরকোনা বেড়িবাঁধ ভেঙে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে জারিয়া রেলপথ। ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এখন বাড়তির দিকে বুঝছেন, বাড়তির দিকে ৪,০০০ উপরে আমাদের চলাবদ্ধ হয়েছে। পানি দিয়ে আমাদের পুকুরের মাছ, আমাদের ফসলি জমি এগুলি সব তলিয়ে গেছে। বৃষ্টি হতে অনেকের ফিশারি পার বুড়িয়া পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে। অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে নদ নদীর পানি বেড়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। বৃষ্টিতে ক্লিনিক, তারপরে রাস্তাঘাট সব ডুবে গেছে। এদিকে উত্তরের জেলা লালমনিরহাটে বন্যার পানি কমে গেলেও তীব্র হয়েছে তিস্তার ভাঙন। ৩ দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ২০টি পরিবারের ভিটেমাটি। হুমকির মুখে আদিতমারির গরিবুল্লাহ পাড়া গ্রাম। জমা জমি শেষ, আবাদও শেষ, ঘর বাড়িও তো ধ্বংস হয়ে গেল। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনখানে থাকবো তারও স্থান কোনো দেখা যাইতেছে না। ইলিপ ছিলিপ চাই না, আমার বাড়ি ভাঙবে লাগছে, আমরা নদীর বাঁধ চাই। যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ জিও টিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তিস্তাপাড়ের মানুষের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। শুল্কমুক্ত সুবিধা পেয়েও পর্যাপ্ত উপযুক্ত পণ্য না থাকায় চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে না, কমছে না বাণিজ্য ঘাটতিও। দুদেশের অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে বাংলাদেশে চীনের এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প দেখছেন না ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের আরও একটি রিপোর্ট। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি পাহাড়সম। জাতিসংঘের কন্ট্রেট ডাটাবেজ অনুযায়ী ২০২৩ সালে চীন থেকে বাংলাদেশ আমদানি করে ২২.৯৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বিপরীতে ২০২২-২৩ অর্থবছরে দেশটির বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ০.৬৭ বিলিয়ন ডলারের পণ্য। এমন বাস্তবতায় ১ ডিসেম্বর থেকে বাংলাদেশের শতভাগ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বিষয়টিকে ইতিবাচক বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এতে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। তাদের যে জায়ান্ট ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যাতে বাংলাদেশিরা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশি পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে এবং সেগুলো যাতে তাদের সাপ্লাই চেনে ইনক্লুড হয় সেই ব্যাপারে যথেষ্ট কার্যকর পদক্ষেপ তারা অলরেডি নিয়েছে। তবে চীনের বাজারে রপ্তানি করার পর্যাপ্ত উপযুক্ত পণ্য না থাকায় শুধু বাণিজ্য দিয়ে দুদেশের অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনা কঠিন বলছেন অর্থনীতিবিদরা। এজন্য বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর কথা বলছেন তারা। নতুন প্রযুক্তির সাথে আরও কম্পিটিটিভ প্রাইসে আরও ভ্যারিয়েশন যখন নাকি আমরা অফার করতে পারবো, সেটা চীনা যে উদ্যোক্তা আছে তাদের এবং বাংলাদেশিদের সহায়তায় বাংলাদেশে তৈরি করে, সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রাখবে চীনের বাজারে। চায়নার ক্যাপিটাল আসলো এখান থেকে উৎপাদন করলে তার এখান থেকে আমরা এখানে নানান ফর্মে কিন্তু আমরা বেনিফিট পাবো, আমরা শুল্কটা পাবো, আমাদের লেবাররা ওখানে ইনভলভ হবে, সব কিছু মিলে এরকম কোনো থাকলে
উদ্যোগ থাকলে সেটাকে আমরা স্বাগত জানাবো। 2022 সালে চীন 98% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। এর আগে 2020 সালে এই সুবিধা পেত 97% বাংলাদেশি পণ্য। চীনের বাজারে বাংলাদেশের আম রপ্তানির সব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আগামী মৌসুম থেকে বেজিংয়ে আম রপ্তানি শুরু করবে ঢাকা। এছাড়া কাঁঠাল, পেয়ারা সহ বেশ কিছু ফল চীনের বাজারে রপ্তানির প্রক্রিয়া চলছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আগামী 7 দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান আরও বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন, যমুনা সেতুকে শহীদ আবু সাঈদের নামে ও বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণ করা। এছাড়া 2009 সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ ও পুনর্বিবেচনার জন্য কমিটি গঠন এবং আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর কারাগারে হত্যাকাণ্ডের তদন্ত নিশ্চিত করা। গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। 7 দিনের আলটিমেটাম দিচ্ছি, 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ 24 জনের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। এদিকে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থ পাচার অনুসন্ধানে সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। রোববার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে যান ব্রিটিশ হাইকমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল। অর্থ পাচার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দাতা সংস্থা থেকে বা আমাদের যারা বিভিন্ন সংস্থায় ইউকে ডেলিগেশন তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা কামনা করি। শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতি নিয়ে দায়ের হওয়া মামলার তথ্যও জানান দুদক পরিচালক। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। ডিসি নিয়োগে দুর্নীতি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে এক আইনজীবী অভিযোগ করেছেন বলেও জানান তিনি। অপরাধটি সংঘটিত হয়েছে এই বিষয়ে বিস্তারিত এফআইআর রয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কোনো কিছু চুরি করা জামিন অযোগ্য অপরাধ, কিন্তু জোরপূর্বক ঘরে ঢুকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া জামিনযোগ্য অপরাধ। মাদক সেবনের পর মাতলামির সাজায় 10 টাকা পর্যন্ত জরিমানা অথবা 24 ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড। এমন অদ্ভুত আইনসহ 150 বছরের অনেক পুরনো জটিল আইন এখনও বিদ্যমান। এ ধরনের কার্যবিধিতে ডিজিটাল পদ্ধতি সংযোজন করে সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন আইনবিদরা। তারা বলছেন, আইনগুলো যুগোপযোগী করা গেলে কমবে মামলা জট, গতি ফিরবে বিচারে। শাকের আরজুর আরও একটি রিপোর্ট। 90 সালে হঠাৎ করে রাত 6টায় আমরা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট করুন আমাদেরকে স্যার শেষ হয়েও হয় না শেষ জমি সংক্রান্ত মামলা। 1965 সালে করা একটি বাটোয়ারা মামলা নিম্ন আদালত, হাইকোর্ট ও আপিল বিভাগ ঘুরে চূড়ান্ত রায় আসে 1985 সালে। এর বিরুদ্ধে 1990 সালে 9 ও 10 নম্বর বিবাদী সমন পায়নি বলে একটি মামলা করে।
হাইকোর্ট রায়ে 1965 সালে ডিক্রি খারিজ করে দেন, অর্থাৎ পুনরায় সমন জারি করে মামলা শুরু করতে গেলে ফিরে যেতে হবে মামলার শুরুতে বলে জানান আইনজীবী। ওই 65 সালের মামলার রায় ডিগ্রি সব বাতিল করে দিল, দিয়া বলছে যে ওই 65 সালের মামলা আবার নতুন করে শুরু হবে। 1908 সালের দেওয়ানি মামলার কার্যাদেশ অনুযায়ী সমন হলো অভিযুক্ত ব্যক্তিকে জানানো যে তার নামে মামলা হয়েছে। আগের দিনে পায়ে হেঁটে যেতে হতো সমন নিয়ে, এরপর চিঠির মাধ্যমে। আইনজীবীরা বলছেন মামলার আর্জি প্রস্তুত, সমন পাঠানো, ঘন ঘন শুনানি আর মুলতবির কারণে ঝুলতে থাকে জমিজমা সংক্রান্ত মামলাগুলো। সমনের এই অজুহাতে সে জানে মামলা হচ্ছে, পরে এসে আবার একটা মিসকেস করে মামলা প্রত্যাহার করা ইয়ার জন্য, পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য। তো আপনার সমনের বিষয়টা আপনি যদি এটাকে একদম অ্যাসিওরেন্স দেন যে হ্যাঁ মোবাইলের সার্ভিসের মাধ্যমে সমন জারি হচ্ছে, তাহলে সেই সুযোগটা পাবে না। ব্যভিচারের শাস্তির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষের কথা বলা আছে আইনে। 159 বছরের এ ধরনের পুরনো দণ্ডবিধি সংস্কারের উপরও জোর দিচ্ছেন আইনবিদরা। ফোর্স অ্যাপ্লাই করতে একটা জিনিস নেয়ার জন্য সেটা হয়ে গেল জামিনযোগ্য অপরাধ, আর চুরি যেখানে ফোর্সের অ্যাপ্লাই কোনো প্রয়োজন নাই সেটা হচ্ছে অজামিনযোগ্য। একজনকে অন্যায়ভাবে আটকিয়ে রাখা, এইটার আমাদের এখানে যেই বিধান যেটা আছে এই বিধানটা এই আইনটা পরিবর্তন, এই পেনাল কোড এটা পরিবর্তন হওয়া উচিত। তামাদি আইনেও সংশোধনী আনা প্রয়োজন বলে মনে করছেন আইনজ্ঞরা। এর ফলে অস্ত্র মামলা, নারী শিশু মামলা সহ অনেক মামলার বিচার প্রক্রিয়া সহজ হবে। সকল স্পেশাল লতে যদি কোনো সংক্ষুব্ধ পার্টি উচ্চ আদালতে আপিল করতে চায়, সেও যাতে সেই সুযোগটা পায়, তার জন্য তামাদি আইনটা সংশোধন দরকার। ব্রিটিশ আমলে করা আইনে খাদ্যপণ্য মজুদ, খাদ্যে ভেজাল মিশিয়ে বিষাক্ত বা অনিষ্ট করার শাস্তি মাত্র 1000 টাকা জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড, যা শুনলে এখন অবাকই হতে হয় যে কাউকে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। শেষ মুহূর্তে মণ্ডপগুলোতে প্রতিমায় রং তুলির আঁচড়ে ব্যস্ত কারিগররা। এদিকে দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে খুলনা প্রশাসন। খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরতের কাশফুল, মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির আয়োজন বলে দিচ্ছে দুর্গতি নাশিনী মা দুর্গা আসছেন মর্তে। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। খুলনা জেলায় এবছর দুর্গাপূজা হবে 791টি মণ্ডপে। মন্দিরে সাজসজ্জার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। আলোকোজ্জ্বল সহ সাজসজ্জায় বৈচিত্র্যতা আনতে চলছে প্রস্তুতি। এবার রঙের কাজ 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। পূজা অর্চনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোনো উদ্বিগ্ন উৎকণ্ঠতার কারণ নাই, কারণ সরকার নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। মন্দিরগুলোতে যে কোনো অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থানার ফোর্স প্লাস আমার পুলিশ লাইনের ফোর্স অফিসাররা সবাই খুব যত্নের সাথে খোঁজখবর রাখতেছে। ময়মনসিংহ জেলায় 693 মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। এবারের উৎসব নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এই আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অত্যন্ত উৎসাহের সাথে এবং নিরাপদভাবে পূজার আয়োজনে আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারি। কিশোরগঞ্জেও বেশিরভাগ মণ্ডপে রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতি নাশিনী দুর্গার অবয়ব। সঙ্গে আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও। ভক্তদের আশা, শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা। এবার জেলায় 363টি মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছে প্রশাসন। সরকারের বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো আসছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি মণ্ডপে থাকবেন পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও। প্রতিটা জায়গায় যাতে নিরাপত্তা 100% বিদ্যমান এবং নিশ্চিত নিরাপত্তা, এবং অফিসার ইনচার্জদেরকে বলা আছে কোথাও চুল পরিমাণ যাতে কোনো আমরা নিরাপত্তা ঘাটতি না পাই। শারদীয় দুর্গাপূজা হবে সর্বজনীন ও উৎসব মুখর, এমনই প্রত্যাশা সবার। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে রাজধানীতে রমনা কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শন করে নির্বিঘ্ন উদযাপনের আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি
এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি, সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এইবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন। অনিশ্চিত ডিগবাজি ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ, অঢেল সম্পদ অর্জনের নিরপেক্ষ তদন্ত দাবি। 5 দিনের ব্যবধানে রাষ্ট্রীয় 2 তেলবাহী জাহাজে বিস্ফোরণ, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। আরও একবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, দেশে ফিরবেন যথাসময়েই। রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার বিএনপি প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেছে বলেও এ সময় জানান কায়সার কামাল। বিচার বিভাগ কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না উল্লেখ করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক আশা প্রকাশ করেন, যেসব বিচারপতি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে। তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনজীবী হিসাবে আমাদেরও প্রত্যাশা যে সমস্ত মাননীয় বিচারপতিগণ কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে কাজ করেছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে আনা। স্বৈরাচার মুক্ত দেশে ফিরে বিজয়ের স্বাদ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দীর্ঘ 2 বছর পর চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে সরাসরি চলে যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। সেখানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। দীর্ঘ 2 বছর পরবাসী থেকে আজকের দেশে আসছি। আমার অনুভূতিটা হচ্ছিল যে 71-এ আমি যখন 22-23 বছরের যুবক ছিলাম, 16ই ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার খুনি মুক্ত বাংলাদেশ। আজকে মুক্ত বাংলাদেশে মুক্ত হওয়া নিতে পারবে। দুর্নীতি আর ক্ষমতার লোভে হারিয়ে গেছে সেই স্বঘোষিত হ্যাডমওয়ালা রাজনীতিবিদ ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ। বিএনপি থেকে ডিগবাজি দিয়ে 7 জানুয়ারি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে এমপি হয়ে হারিয়েছেন একুল ওকুল দুকুলি। বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়ে গড়ে তুলেছিলেন অবৈধ সম্পদের পাহাড়। হামলা, মামলা, নির্যাতন চালিয়েছেন নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের ওপরও। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যারিস্টার শাহজাহান ওমর মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বীরুত্তম খেতাব পেলেও দেশ এবং মানুষের সঙ্গে করেছেন প্রতারণা। সমাজের জন্য রাজনীতি না করে ব্যক্তি স্বার্থে হয়ে ওঠেন প্রতাপশালী রাজনীতিবিদ। বিএনপির রাজনীতি করে হয়েছেন এমপি থেকে মন্ত্রী। নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠি জুড়ে ছিলেন দলের একক নীতি নির্ধারক। সেই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বনে যান নৌকার মাঝি। সবশেষে প্রহসনের নির্বাচনে আবারও প্রবেশ করেন বিতর্কিত সংসদে। সেই দোর্দণ্ড প্রতাপশালী ক্ষমতার লোভে ছিটকে পড়েছেন রাজনীতির মাঠ থেকে আস্থা করে। বিএনপির কেন্দ্রীয় নেতা হয়েও দলের মধ্যে বিভেদ তৈরি করে তৃণমূলের নেতাকর্মীদের ওপর চালিয়েছেন নির্যাতন। শাহজাহান ওমরের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চান একসময়ে তারই রাজনৈতিক কর্মীরা। আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতে 13 বছরের সাজার রায় কার্যকরের দাবিও তাদের। আওয়ামী লীগ নির্বাচন করতে সে একটা বিশ্বাসঘাতক, সে একটা মুনাফেক, সাংগঠনিকভাবে সে কোনো ভিত তৈরি করতে পারে না। তার যে টেন্ডারবাজি, দান্দাবাজি, লুটপাট এইভাবে করে
এই অঢেল টাকার মালিক হয়েছে। স্বৈরাচারের দোষরের আমরা বিচার চাই, এই দোষরের উপযুক্ত বিচার হওয়া দরকার। ঝালকাঠির প্রতিটা মানুষ তার বিচার চাই। শুধু ঝালকাঠিবাসীর কাছেই নয়, সারা দেশের মানুষের কাছেও এখন এক ঘৃণ্য নাম শাহজাহান ওমর। উনি দলের দুঃসময় নেতা কর্মীদেরকে ফেলে রেখে নিজে আবার সুবিধা নেওয়ার জন্য দলের সাথে মির্জাপুরি বিশ্বাসঘাতকতা করে উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। উনি এখন আবার আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিতে যোগ দেবেন, এটা তার দিবা স্বপ্ন। 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিতর্কিত এই রাজনীতিবিদ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে আরও 4টি জাহাজ। এর মধ্যে জাহাজ ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধ করা হবে। এদিকে সম্প্রতি বিএসসির 2টি তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় 10 সদস্যের কমিটি কাজ করছে বলে জানান উপদেষ্টা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির পরপর 2টি জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার পর বিএসসির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন নৌ পরিবহন উপদেষ্টা। বৈঠকে বিবিসি ও বিএসসি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উঠে আসে বিএসসির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ লক্ষ্য। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন উপদেষ্টা জানান, পরপর 2টি জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 9 জনের বা 10 জনের একটা কমিটি তৈরি হয়েছে। আমি ইনশাল্লাহ ফিরে যাওয়ার পরে এটা যখন কার্যকর করে দেব, এখানে ওনারা আসবেন, এখান থেকে ইনকোয়ারি শুরু হবে, দরকার হলে তারা অন দ্য স্পট যাবেন, জাহাজগুলো দেখবেন। বিএসসির বহরে থাকা অন্য 5টি জাহাজ লাভজনক উল্লেখ করে উপদেষ্টা জানান, চীন থেকে 4টি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। মোস্ট প্রফিটিং অর্গানাইজেশন, প্রচুর এই 5টা জাহাজের মধ্যে একটাও কিন্তু বাংলাদেশে নাই, সব বিভিন্ন দেশের দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে, ইনক্লুডিং জামাইকা, ফার্থেস্ট আমেরিকার থেকে তারা জামাইকা গেছে। তো 5টা জাহাজ কিন্তু এঙ্গেজড আছে, কোনো পোষা নাই। মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অনিয়মের কথা স্বীকার করে উপদেষ্টা জানান, দুর্নীতি বন্ধ করা হবে, প্রকল্পের অনিয়ম তদন্তে দুদক কাজ করবে। এগুলি যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয়, তাহলে ইট ইজ এ টোটাল ওয়েস্টেজ। এর চেয়ে বড় বড় প্রজেক্ট আছে যেগুলো যদি এখন আমরা এই সরকার এসে আমরা আলোচনা করে এগুলো বন্ধ করে দিই, এই টাকাটা ওয়েস্টেজ হয়েছে, তো আপনার আমার টাকা। তেলবাহী জাহাজে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বিএসসি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ধন্যবাদ জানান উপদেষ্টা। সম্প্রতি বিএসসির 2টি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটে। 2টি ঘটনায় 4 জন মারা যান। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ভুল প্রক্রিয়ায় সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের কারণে 12 থেকে 32% খাদ্যের অপচয় ও ক্ষতি হচ্ছে। শহরের বাসাবাড়ি ও হোটেলে খাবারের অপচয় অন্তত 5%। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব আয়োজিত সেমিনারে খাদ্য নিরাপত্তা জোরদারের লক্ষ্যে খাদ্যের অপচয় কমানোর পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। খাবারের অভাবে বিশ্বে প্রতি সেকেন্ডে মারা যায় 1 জন মানুষ। 81 কোটি মানুষ রাতে না খেয়ে ঘুমায়, তবুও খাদ্যের অপচয় হচ্ছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, শহরের বাসাবাড়ি ও হোটেলগুলোতে অপচয় হচ্ছে 5 থেকে 10% খাবার। বিদেশে আছে যে আমি যদি একটা খাদ্য কিনি, যে আমি একটা প্যাকেট কিনলাম আর একটা প্যাকেটের দাম দিয়ে গেলাম, অন্য কেউ এসে এটা নিয়ে যাবে এবং ওখানে রেস্টুরেন্টে লেখা থাকে যে এখানে 5টা প্যাকেট ফ্রি আছে, যদি কারো দরকার হয় তিনি নিয়ে যেতে পারেন। এরকম ভাবেও করা যায়, অনেক ওয়েজ আছে। এইটুকুই বললাম, অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। ভুল প্রক্রিয়ায় সংগ্রহ ও প্রক্রিয়াকরণের নষ্ট হচ্ছে 10 থেকে 15% চাল। সব মিলে দেশে খাবারের অপচয় ও ক্ষতি 12 থেকে 32%। আমাদের যে গ্লোবাল ওয়েস্ট এবং ফুড লস, সেটার পরিমাণ প্রায় 40%, অর্থাৎ 2.5 বিলিয়ন টন প্রতি বছর। এবং এই যে ফুড লস এবং ফুড ওয়েস্ট যেটা, সেটা দিয়ে কিন্তু 3 বিলিয়ন মানুষকে কিন্তু খাওয়ানো সম্ভব। খাদ্য নিরাপত্তা জোরদারের অপচয় কমানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের কথা যদি বলি, আমাদের অ্যাবাউট 4 মিলিয়ন টনস অফ ফুড ওয়েস্ট আর জেনারেটেড অ্যানুয়ালি আমাদের আরবান এরিয়াতে বাংলাদেশে।
ক্যাব সভাপতি এ সময় বলেন, প্রয়োজনের বেশি খাবার রান্না করার কারণেও খাদ্যের অপচয় হচ্ছে। দেশের এমন সংকট, খাদ্যের অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন বক্তারা। আমরা 75% লোক মারা যাচ্ছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। সুনামগঞ্জে বাংলাদেশ ব্যাংকের 750 কোটি টাকার পুনঃ অর্থায়নে নিম্ন আয়ের পেশাজীবী স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং প্রান্তিক ও ভূমিহীন কৃষক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা সভা হয়েছে। সকালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্র্যাক ব্যাংক লিমিটেডের আয়োজনে শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সভায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জের 26টি ব্যাংকের কর্মকর্তারা। সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইকবাল মহসিন জানান, 10 টাকা থেকে 100 টাকা প্রাথমিক জমায় খোলা ভূমিহীন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেয়ার সুযোগ পাচ্ছেন। এই সহজ ঋণের মাধ্যমে প্রান্তিক মানুষ ব্যবসায় পুঁজি বিনিয়োগ ও নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন। পরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। জুলাই বিপ্লবে 105 জন শিশু শহীদ হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সচিবালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, প্রতিটি শহীদ শিশুর পরিবারকে 50,000 করে টাকা দেয়া হবে। এ সময় শারমিন এস মুর্শিদ বলেন, ইউনেস্কোর তথ্য মতে দেশের ভাতা সুবিধাভোগী 1,20,00,000-এর মধ্যে 43% ত্রুটিপূর্ণ। সরকারিভাবে এটি যাচাই বাছাই করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক ইউনেস্কোর তথ্য গুরুত্ব দিয়ে দেখছে, তারা এটিকে ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে থেমে নেই গুজব, ষড়যন্ত্র, ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। ক্রান্তি লগ্নে দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করেছে সেনাবাহিনী, পদোন্নতি পর্ষদের প্রধান উপদেষ্টা। দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় 14,000 কোটি টাকার ক্ষতি, ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগ। শুল্কমুক্ত সুবিধা পেয়েও চীনে বাড়ছে না রপ্তানি, বাণিজ্য ঘাটতি কমাতে সরাসরি বিনিয়োগের তাগিদ। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।